আসসালামু আলাইকুম। একাডেমিক রিক্যাপ কর্তৃক আয়োজিত বায়োলজি সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারের কিছু টপিক পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম কি কি পড়লাম? গত ক্লাসে পড়েছি আমরা ফুসফুস, অ্যালভিওলাস, শ্বসনতন্ত্রের বিভিন্ন পার্ট, এই সবগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। তো আজকে আমরা পড়ব গ্যাসীয় পরিবহন। কি পরিবহন? গ্যাসীয় পরিবহন। তো শ্বসন তন্ত্রে মেইনলি শ্বসন সম্পন্ন হয় কিভাবে? দুই ধরনের শ্বসন হয়, একটা বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে মেইনলি শুরু হয় কই থেকে? পরিবেশ। পরিবেশ পরিবেশ থেকে আসে হচ্ছে কই? ফুসফুসে। ফুসফুস ফুসফুস থেকে যায় কোথায়? ফুসফুস থেকে যায় হচ্ছে রক্তে, রক্ত থেকে যায় হচ্ছে কোষ। আচ্ছা, গত ক্লাসে আমরা ফুসফুস পর্যন্ত পড়া শেষ। আজকে আমরা পড়বো ফুসফুস থেকে কিভাবে রক্তে যায় এবং রক্ত থেকে কিভাবে প্রত্যেকটা কোষে গ্যাসের পরিবহন হয়। তো মেইনলি আমাদের কোন কোন গ্যাস পরিবাহিত হয়? মেইনলি আমাদের পরিবাহিত হয় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। এই দুইটা গ্যাসের পরিবহন হয়। কিভাবে পরিবহন হয়? ব্যাপনের মাধ্যমে। ব্যাপন কি তা আমরা গত ক্লাসে পড়েছি। ফুসফুসের গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। এটা ধরো একটা অ্যালভিওলাস, এবং গত ক্লাসে দেখেছিলাম যে এটা ধরো ফুসফুসীয় ধমনী, সেখান থেকে তৈরি হবে কি? কৈশিক জালিকা। কৈশিক জালিকা থেকে তৈরি হবে ফুসফুসীয় শিরা। আচ্ছা, তাহলে এই অ্যালভিওলাসে আছে কি? গ্যাস। কোন গ্যাস থাকবে? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, দুইটাই থাকবে। আবার এই যে কৈশিক জালিকা, কৈশিক জালিকা এর মধ্যে কি আছে? রক্ত। রক্তের মধ্যে কি থাকবে? গ্যাস থাকবে। আমরা কোন দুটো গ্যাসের আদান প্রদান শিখতেছি? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানেও থাকবে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন। তাহলে দুইটা একসাথে না পড়ে প্রথমে আমরা একটা পড়বো। কিসের পরিবহন? অক্সিজেনের পরিবহন। চলো আমরা অক্সিজেনের পরিবহনটা পড়ি। অক্সিজেন, এখানে আছে অক্সিজেন। আচ্ছা, প্রথমে আমরা বলছি যে পরিবহন, অক্সিজেনের যে পরিবহন, এই পরিবহনে কি হয়? অ্যালভিওলাস আর হচ্ছে আমাদের যে কৈশিক জালিকা, এই দুইটার মধ্যে কি হয়? গ্যাসের আদান প্রদান হয়। কিভাবে হয়? ব্যাপনের মাধ্যমে। তাহলে ব্যাপনের মাধ্যমে যদি আদান প্রদান হয় তাহলে কি হতে হবে? তার যে অক্সিজেনের যে আংশিক চাপ, এই আংশিক চাপ অথবা অক্সিজেনের যে গ্যাসীয় চাপ, সেই চাপের কি হতে হবে? একটা পার্থক্য থাকতে হবে। এই অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ হচ্ছে 104 মিলিমিটার অফ মার্কারি। কত? 104 মিলিমিটার অফ মার্কারি। আর কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে কি পাওয়া গেল? অক্সিজেনের হচ্ছে 104 মিলিমিটার অফ মার্কারি, আর কৈশিক জালিকা হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে পার্থক্য কত পেলাম? 104 মাইনাস 40 ইজিক্যাল টু কত? 64 মিলিমিটার অফ মার্কারি। তাহলে 64 মিলিমিটার অফ মার্কারি, এই চাপের পার্থক্যের কারণে কি হয়? এই অ্যালভিওলাসের অক্সিজেন কৈশিক জালিকাতে প্রবেশ করে। কিভাবে গ্যাসের আদান প্রদান, অক্সিজেনের আদানটা হয় সেটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে ব্যাপনটা, অক্সিজেনের ব্যাপন অ্যালভিওলাস হতে কি পর্যন্ত? কৈশিক জালিকা পর্যন্ত। এই ব্যাপনটা কত সময় পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত কৈশিক জালিকার রক্তে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার অফ মার্কারি, 100 মিলিমিটার অফ মার্কারি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপন চলতে থাকবে। বুঝছি? আচ্ছা, তাহলে অক্সিজেন কোথায় গেল? কৈশিক জালিকাতে গেল। এবার এই যে কৈশিক জালিকাতে গেল, সেই কৈশিক জালিকা হতে প্রত্যেকটা কোষে তো অক্সিজেনকে পৌঁছাতে হবে, তাই না? তাহলে প্রত্যেকটা কোষ অক্সিজেনকে পৌঁছাতে হলে এই কৈশিক জালিকা তো অ্যালভিওলাসের কাছে। তাহলে প্রত্যেকটা কোষে নিতে হলে কি করতে হবে? রক্তের মধ্যে দিয়ে অক্সিজেনকে নিয়ে যেতে হবে। তাহলে এই রক্তের মধ্যে দিয়ে অক্সিজেনকে নেওয়ার দুইটা প্রক্রিয়া আছে। কয়টা? দুইটা। মানে হচ্ছে দুই ভাবে অক্সিজেন পরিবাহিত হয়। এক, ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে। কি রূপে? ভৌত দ্রবণ রূপে।
দুই হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এই দুইটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে অক্সিজেন কিভাবে প্রবাহিত হয়, ভৌত দ্রবণ রূপে প্রবাহিত হয়। তাহলে আমাদের আগে জানতে হবে যে আসলে ভৌত দ্রবণটা কি। ভৌত দ্রবণ, ভৌত দ্রবণটা কি? ভৌত দ্রবণটা হচ্ছে যেই জায়গায় বা যেই দ্রবণে পদার্থগুলোর কোনো পরিবর্তন হয় না, তারা কি হয়, কোনো রাসায়নিক বন্ধন অথবা কোনো রাসায়নিক বিক্রিয়া ছাড়াই শুধুমাত্র দ্রবীভূত, সেটাকে আমরা বলবো কি ভৌত দ্রবণ। যেমন তুমি পানির সাথে যদি চিনি মিশ্রণ করো তাহলে কি তৈরি হবে, ধরো একটা শরবত। তাহলে এই শরবতে কি চিনি আর পানি কোনো বিক্রিয়া করছে? না, কোনো বিক্রিয়া করছে না, শুধু তারা কি হচ্ছে, বিক্রিয়া না করে দ্রবীভূত থাকছে। তাহলে এই সকল দ্রবণকে আমরা বলতেছি কি ভৌত দ্রবণ। আচ্ছা, তাহলে অক্সিজেন, কিছু পরিমাণ অক্সিজেন কি হবে, এই ভৌত দ্রবণ রূপে রক্তে পরিবাহিত হবে। তার মানে কোনো বিক্রিয়া না করে রক্ত রসে দ্রবীভূত হয়ে সেটা পরিবাহিত হবে। আচ্ছা, কি পরিমাণ? 100 ml রক্তে 0.2 ml অক্সিজেন রক্তে দ্রবীভূত রূপে পরিবাহিত হবে, দ্রবীভূত রূপে পরিবাহিত হবে। তাহলে 100 ml রক্তে 0.2 ml পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হবে। আচ্ছা, এটুকু বুঝছি। তারপর একটা কি, তারপর এটা হচ্ছে রাসায়নিক দ্রবণ রূপে। রাসায়নিক দ্রবণ রূপে অথবা রাসায়নিক বিক্রিয়া হিসেবে কিভাবে প্রবেশ করে, অথবা রাসায়নিক যৌগ রূপে। এখানে বোঝা যাচ্ছে যে রাসায়নিক যৌগ, তার মানে হচ্ছে কি সেখানে কোনো একটা বিক্রিয়া হবে। তাহলে অক্সিজেন কার সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করে কি গঠন করবে এবং কিভাবে পরিবাহিত হবে সেটাই আমরা জানবো। তার আগে আমাদের জানা উচিত যে রক্তকণিকা সম্পর্কে। আমাদের কয় ধরনের রক্তকণিকা আছে? 3 ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে কি অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকায় এটাকে আমরা ভাঙলে কি পাবো, হিম পাবো প্লাস হিম না, এই লোহিত রক্তকণিকায় আমরা পাবো হচ্ছে কি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ কি? এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে সে অক্সিজেনের সাথে বাইন্ড করে বা অক্সিজেনের সাথে যোগ করে তৈরি করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে কি করলো, এই লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন পার্ট আছে সেই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যোগ হয়ে তৈরি করলো অক্সি হিমোগ্লোবিন, এবং এই অক্সি হিমোগ্লোবিন রূপে অক্সিজেন রক্তে পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন তৈরি করলো কি অক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এই অক্সি হিমোগ্লোবিন রূপে কি হবে, রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। তাহলে অক্সিজেন কয়টা ভাবে পরিবাহিত হয়? 2 ভাবে পরিবাহিত হয়। এক হচ্ছে ভৌত দ্রবণ রূপে, 2 হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন রূপে। বুঝছি? আচ্ছা, এবার আমাদের রক্তে যে অক্সিজেনের চাপ তৈরি হয়, আমরা যে বললাম একটু আগে যে রক্তে কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ থাকে অথবা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন থাকে 40 মিলিমিটার অফ মার্কারি। এই অক্সিজেনের যে চাপটা তৈরি হয় রক্তে, সেটা আসলে কোন অক্সিজেনের কারণে তৈরি হয়? অক্সি হিমোগ্লোবিনে যে অক্সিজেন যুক্ত হয়েছে সেটার কারণে, নাকি ভৌত দ্রবণ রূপে যে অক্সিজেন যাচ্ছে সেটার কারণে? এই চাপ তৈরি হয় মূলত ভৌত দ্রবণ রূপে
ভৌত দ্রবণ রূপে যে অক্সিজেন যাচ্ছে সেটার কারণে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন। আচ্ছা, অক্সিজেন পরিবহনের পরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয়। কোনটা? কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করতে গেলে আমাদের তিনটা উপায় পড়া লাগবে। কার্বন ডাইঅক্সাইড তাহলে কয়টা উপায়ে পরিবাহিত হয়? তিনটা উপায়। এক, অক্সিজেন যেহেতু ভৌত রূপে পরিবাহিত হয়েছে, ভৌত দ্রবণ রূপে, তাহলে কার্বন ডাইঅক্সাইডও ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হবে। তাহলে এক নাম্বার হচ্ছে ভৌত দ্রবণ রূপে। দুই নাম্বার হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। কি রূপে? কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন। 3 নাম্বার হচ্ছে আমাদের কি? বাইকার্বনেট রূপে। আচ্ছা, এখানে এই বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় প্রায় 65% টোটাল কার্বন ডাইঅক্সাইডের, আর কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় অনলি 27%। আর ভৌত দ্রবণ রূপে শুধুমাত্র কত পার্সেন্ট? 5%। এই তিনটা মান জানা লাগবে। ভৌত দ্রবণ রূপে কত? 5%, কার্বামিনো হিমোগ্লোবিন 27%, আর বাইকার্বনেট হচ্ছে 65%। বুঝছি? আচ্ছা, এবার আমরা একটা সম্পর্কে জানবো। ভৌত দ্রবণ রূপে কি? ভৌত দ্রবণ কি তা মাত্রই আমরা পড়েছি যে ভৌত দ্রবণ হচ্ছে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে না। আজানের জন্য বিরতি, আজানের পরে আবার শুরু। আচ্ছা, আজানের পর আমরা আবার ফিরে আসলাম। আমরা পড়তেছিলাম হচ্ছে ভৌত দ্রবণ। কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের একটা পার্ট হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। আচ্ছা, তাহলে ভৌত দ্রবণ কি? এটা মাত্রই আমরা জানলাম যে কোন রাসায়নিক পরিবর্তন ছাড়া শুধুমাত্র দ্রবীভূত অবস্থায় যে পরিবহন হয় সেটারই আমরা বলতেছি ভৌত দ্রবণ রূপে পরিবহন। তাহলে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় 5%-এর মতো। আচ্ছা, তা ভৌত দ্রবণ রূপে কি হয়? রক্তরস। এই রক্তরসে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। আচ্ছা, এই রক্তরসে কিছু পরিমাণ আবার কি থাকে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম থাকে। কার্বনিক এনহাইড্রেস। এই কার্বনিক এনহাইড্রেস কি করে? এই দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে কি হয়? ওই যে পানির সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। বুঝতে পারছো? তাহলে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কি হয়? কার্বনিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তারপরে যেটা, সেটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। আচ্ছা, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কার্বা এখানে পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামিনো অ্যাসিড অথবা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ, যেটা বলতে পারো অ্যামিনো অ্যাসিড, আর হিমোগ্লোবিন পাবো। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি বিশ্লেষণ করলাম, এবার দেখবো এটা এই প্রক্রিয়ায় কিভাবে কাজ হয়। আমাদের যেই লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার মধ্যে আছে কি? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের ভাঙলে আমরা কি পাবো? হিম পাবো প্লাস গ্লোবিন। এই গ্লোবিনের যে অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তাহলে এই গ্লোবিনের যে অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপের সাথে কি হয়? অ্যামিনো গ্রুপ প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি হয়? কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, এবং এই প্রক্রিয়ায় রক্তে পরিবাহিত হয়। আচ্ছা, শুধুমাত্র এভাবেই হয় না, আরেকটা প্রক্রিয়া হয়, যেরকম আমাদের রক্ত রসে যে প্লাজমা প্রোটিন থাকে। কি থাকে? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কাকে বলে? প্লাজমায় যে সকল প্রোটিন অবস্থান করে এবং স্পেসিফিক ফাংশন থাকে তাদেরকে বলে প্লাজমা প্রোটিন। যেমন কি অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। এইগুলো হচ্ছে আমাদের কি? প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে কার্বামিনো প্রোটিনও গঠন করে, এবং এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কি হয়? রক্তরসে বা রক্তের মাধ্যমে
পরিবাহিত হয়। তাহলে একটা হচ্ছে কি কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর একটা হচ্ছে কি কার্বামিনো প্রোটিন। আচ্ছা, তাহলে দুইটা প্রক্রিয়া আমরা পড়লাম, বাকি রইল কি আরেকটা প্রক্রিয়া। আচ্ছা, ওই প্রক্রিয়াটা এখন আমরা দেখব। 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে বাইকার্বনেট রূপে। কি রূপে? বাইকার্বনেট রূপে। এটা কিভাবে হয়? কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে হচ্ছে লোহিত রক্তকণিকায়। প্রবেশ করে কোথায়? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড প্রবেশ করার পর লোহিত রক্তকণিকায় কি থাকে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম থাকে। তো এই কার্বনিক অ্যানহাইড্রেস কি করে? লোহিত রক্তকণিকার যেই এই পানি আছে তার ভিতরে, সেই পানির সাথে কি করে? এই কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, এই কার্বনিক অ্যাসিড আবার বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি তৈরি করে? হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন। হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকায় থাকা পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে। পটাশিয়াম বাইকার্বনেট কি তৈরি করে? পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে এই পটাশিয়াম বাইকার্বনেট রূপে কি হয়? কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় একটা। তারপরে হচ্ছে এই বাইকার্বনেট লোহিত রক্তকণিকা থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে কি করে? প্লাজমায় অবস্থিত যে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট রূপে রক্তে পরিবাহিত হয়। তাহলে বাইকার্বনেট রূপে পরিবাহিত হওয়ার জন্য কার কার সাথে যুক্ত হয়? সোডিয়াম আয়নের সাথে, আর হচ্ছে পটাশিয়াম আয়নের সাথে। পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়, এটা কোথায়? এটা হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে পটাশিয়াম। আর সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে রক্ত রসে, মানে হচ্ছে লোহিত রক্তকণিকাতে বেরিয়ে তারপরে রক্ত রসে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো। এটা যদি লোহিত রক্তকণিকা হয়, এই লোহিত রক্তকণিকা থেকে যদি আমাদের কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে যদি H প্লাস প্লাস HCO3 মাইনাস এটা তৈরি হলো। এটা তৈরি হলে এখন সেখান থেকে যদি আমাদের HCO3 মাইনাস মানে যে বাইকার্বনেট আয়ন যদি বেরিয়ে আসে, তাহলে এখানে এই হাইড্রোজেন প্লাস আয়নের একটা আধিক্য হয়ে যাবে না? আয়নের একটা অসমতা হয়ে যাবে না? মানে এখানে পজিটিভ চার্জটা বেড়ে যাবে না? সেজন্য কি হয়? এই সমস্যা সমাধানে বাইকার্বনেট যখন বের হয় তখন তার সাথে সাথে কি হয়? এই লোহিত রক্তকণিকার ভিতরে ক্লোরাইড আয়ন প্রবেশ করে। কি বলে? ক্লোরাইড আয়ন ভিতরে প্রবেশ করে। এই যে ক্লোরাইড আয়ন বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, এটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট। বিজ্ঞানী হ্যামবার্গার এটা আবিষ্কার করছে, এজন্য এটাকে আমরা অনেক সময় বলা হয় হ্যামবার্গার শিফট। উনি আবিষ্কার করে নাই, উনি এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করছে, এই জন্য এটাকে অনেক সময় কি বলা হয়? হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড কি কি রূপে পরিবাহিত হয়? এই রূপে পরিবাহিত হয়। আচ্ছা, এবার শ্বাসরঞ্জকের ভূমিকা। কিসের ভূমিকা? শ্বাসরঞ্জকের ভূমিকা। শ্বাসরঞ্জক কি? শ্বাসরঞ্জক মানে হচ্ছে কাকে বোঝাচ্ছে? শ্বাসরঞ্জক হচ্ছে পিগমেন্ট। কোন পিগমেন্ট? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা পিগমেন্ট। এই হিমোগ্লোবিনকে বোঝা হচ্ছে শ্বাসরঞ্জক। কেন? কারণ এটা শ্বাস প্রশ্বাসে সাহায্য করছে। এবার হিমোগ্লোবিন শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করছে, মানে গ্যাসীয় পরিবহনে কিভাবে সাহায্য করছে? এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে কি করতেছে? অক্সিজেনের সাথে বাইন্ড করে কি করতেছে? অক্সিহিমোগ্লোবিন তৈরি করতেছে। এবং এইটার মাধ্যমে কি হচ্ছে? এটার মাধ্যমে অক্সিজেন রক্তে পরিবাহিত হচ্ছে। আবার এই হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড বাইন্ড করে কি তৈরি করতেছে? কার্বামিনো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের গ্লোবিন চেনের সাথে। তারপর হচ্ছে
তাহলে অক্সিজেন পরিবহনে সাহায্য করছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করছে। এটাই হচ্ছে শ্বাস সংযোগের ভূমিকা। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শ্বাসনালীর সমস্যা নিয়ে পড়বো।